আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসে আমরা আপনাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসের কমপ্লিটিং সেন্টেন্সটা আমরা আগে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে এই কমপ্লিটিং সেন্টেন্সটা জানলে আপনার জন্য ফার্স্ট পার্টের প্রশ্ন উত্তর সমাধান করতেও সুবিধা হবে। সো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি চেক করেছি, আলহামদুলিল্লাহ আমার এখানে সাউন্ড সিস্টেম ওকে। আপনারা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানান আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে আসবো ইনশাআল্লাহ। ফজলে রাব্বি ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন, তো বাকিরাও এখন হয়তো একজন একজন করে যুক্ত হবেন। আচ্ছা, আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। কমপ্লিটিং সেন্টেন্সটা এই জন্যই আমরা আগে ধরলাম, আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা এই জন্যই আগে ধরেছি যাতে করে আমাদের ফার্স্ট পার্টের বিশেষ করে কোয়েশ্চেন আনসারিং করতে গিয়ে, হ্যাঁ, এই কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদেরকে অনেকগুলো জায়গায় সাহায্য করবে। এক, এটা সেন্টেন্স কমপ্লিশনের কাজে আসবে। দুই, আপনাদেরকে আমি একটু লিখে দিই কোন কোন জায়গায় কাজে লাগবে এটা। এক নাম্বার হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স নিজেই কমপ্লিটিং সেন্টেন্সে কাজে আসবে। দুই নাম্বার, ফার্স্ট পার্টের এই যে কোয়েশ্চেন অ্যান্সারিং এর কাজে লাগবে। কোয়েশ্চেন অ্যান্সারিং এর কাজে লাগবে। এছাড়াও এটা দিয়ে আপনার রাইট ফর্মস অফ ভার্বে কাজে লাগবে। এছাড়াও এই আইটেমটা আপনার কানেক্টরস অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস যেটা আছে আপনাদের, সেখানেও কাজে আসবে। তার মানে আমরা বলতে পারি এক ঢিলে অনেক পাখি। ওকে, এক ঢিলে অনেক পাখি ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন। ওকে, একটু কমেন্ট করতে হবে। বন্যা দে আদাব স্যার, হ্যাঁ বন্যা আদাব, আপনার এই আর পাই না, আপনি শুরুর দিকে ক্লাস করতেন, ইদানিং ফাঁকিবাজি করতেছেন নাকি আমি চোখে কম দেখতেছি, আল্লাহ মালুম। মুসা ভাই ওয়ালাইকুম আসসালাম। ফজলে ভাই আপনাকে হিরো হিরো লাগতেছে স্যার, আপনার কোনো অনলাইন কোর্স এর টি শার্ট নাই? ফজলে রাব্বি ভাই, আমরা জানুয়ারিতে আমাদের টি শার্ট বানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা টি শার্ট বানাবো এবং আমরা একটা সিস্টেম করতেছি, আমরা 15 দিন পর পর যে এক্সাম নিব, এক্সামে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য টি শার্ট থাকবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, আমরা ইনশাল্লাহ 2025 সালটাতে আমরা চেষ্টা করব বিশাল একটা চরম আঙ্গিকে আনার আর কি। এবং তখন আজকে আমাদের কথা হলো আর কি, আমরা ওয়েব অ্যাপও আনার চেষ্টা করতেছি যাতে করে পরবর্তীতে আর ফেসবুকে এসে আপনাকে লাইক করতে না লাগে। হ্যাঁ, আপনি অ্যাপের মাধ্যমে দেখবেন ইনশাল্লাহ। আমরা ধাপে ধাপে যাচ্ছি বাবা, দোয়া করেন। তো ঠিক আছে, আমরা কমপ্লিটিং সেন্টেন্সে চলে যাব। কমপ্লিটিং সেন্টেন্সটা অনেকগুলো উপায় হতে পারে সেটা একটা ওয়ার্ড দিয়ে, হতে পারে একটা ক্লজ দিয়ে, হতে পারে একটা স্যার আমরা টি শার্ট পাবো না। হ্যাঁ, আপনারা পাবেন তো অবশ্যই সৌরভ। তো বাবা দেখেন, এই কমপ্লিটিং সেন্টেন্সটা করতে পারি আমরা জাস্ট একটা ওয়ার্ড দিয়ে, আমরা এটাকে করতে পারি একটা ফ্রেজ দিয়ে, আমরা এটাকে করতে পারি একটা ক্লজ দিয়ে। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আসলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে চলে যাই। তো বাবা দেখেন, কমপ্লিটিং সেন্টেন্সের আমরা আজকে খুব বেশি কিছু আলোচনা করব না, আমি আপনাদের সাথে আজকে একটা বা দুইটা রুল আলোচনা করব। এই একটা বা দুইটা রুলে যা দেখবেন এই জায়গাটাতে আপনার সাথে হয়তো এইভাবে আর কখনো আলোচনা করা হয়েছে কিনা আমি জানি না, ঠিক আছে? ইনশাল্লাহ কাজে লাগবে। মুসা আহমেদ ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, তো বাবা এই কমপ্লিটিং সেন্টেন্সটাকে অনেকগুলো ওয়েতে তৈরি মানে কভার করা যায়। যেমন ধরেন আমি আপনাদেরকে কিছু লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে দেখাই দিই। তো কমপ্লিটিং সেন্টেন্স দেখতে গেলে আমাদের কিছু টার্ম মনে রাখা উচিত। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কিছু বিষয় মনে রাখা উচিত।
মনে রাখা উচিত। তো এই উচিতের মধ্যে আমরা কি মনে রাখবো? 1 নাম্বার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো বাবা ফাইনাইট ভার্ব। আচ্ছা, 2 নাম্বার ক্লজ, 3 নাম্বার ফ্রেজ। এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি না জানেন তাহলে আপনার জন্য সেন্টেন্স কমপ্লিট করাটা মারাত্মক টাফ হয়ে যাবে। ঠিক আছে, সেন্টেন্স কমপ্লিট করাটা মারাত্মক টাফ হয়ে যাবে। সো আপনাদের মধ্যে কে কে ফাইনাইট ভার্ব, ক্লজ এবং ফ্রেজ চেনেন বা বোঝেন একটু কমেন্ট করেন তো বাবা, দেখি কে কে চেনেন, কুইকলি আনসার দেন। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ভাই ফাইনাইট ভার্ব আবার কি জিনিস, আমরা একবারে সহজ ভাষায় বলতেছি। হ্যাঁ, আমরা একবারে সহজ ভাষায় বলবো যে ভার্ব দেখে অথবা যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। বাবা, এর বাইরেও কিন্তু আরো অনেক বিষয় আছে ফাইনাইট ভার্বের, আপাতত আমি জাস্ট একটু একদম সিম্পলি দেখাই দিচ্ছি। হ্যাঁ, যে ভার্ব দেখে বা যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে সংক্ষেপে লিখলাম হ্যাঁ ফাইনাইট ভার্ব বলে। তাহলে আপনি যদি কোনো একটা ভার্ব দিয়ে টেন্স চিনতে পারেন, টেন্স শনাক্ত করতে পারেন, ধরে নেবেন সেই ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। হ্যাঁ অনন্যা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ফয়েজ ভাই। রহিম আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ক্লজ, ক্লজ কি বাবা? আপনি বলবেন ক্লজ, এই যে আমি এখানে সংক্ষেপে সিএল লিখলাম। হ্যাঁ, ক্লজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে। আপনি যদি কখনো দেখেন যে একগুচ্ছ ওয়ার্ড আছে আর একটা সাবজেক্ট আছে এরকম, হ্যাঁ একটা ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ একগুচ্ছ ওয়ার্ড থাকবে। একগুচ্ছ মানে বাবা কমপক্ষে 2টা। হ্যাঁ, একগুচ্ছ ওয়ার্ড যদি কোথাও পান, সেখানে যদি একটা সাবজেক্ট দেখতে পান এবং টেন্স চেনা যায় এমন একটা ভার্ব যদি পেয়ে যান, মানে ফাইনাইট ভার্ব পেয়ে যান, তাহলে সেটা হবে একটা ক্লজ। ফ্রেজ কি দেখেন, আমি সংক্ষেপে পিএইচ দিয়ে লিখতেছি যে ফ্রেজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একত্রে অথবা একসাথে থাকে না। তাহলে একগুচ্ছ ওয়ার্ড আপনি যদি দেখেন যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নাই, তখন আপনি সেই গুচ্ছটাকে ফ্রেজ বলবেন। এখন আমি 2টা এক্সাম্পল লিখব, আপনারা আমাকে বলবেন আমার এই এক্সাম্পলে 2টা এক্সাম্পল কোনটা ক্লজ আর কোনটা ফ্রেজ। জাস্ট একটা সিম্পল সেন্টেন্স কি ক্লজ হতে পারে? হ্যাঁ সৌরভ, কৌশিক, হ্যাঁ একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা ক্লজ। তাহলে আমি 2টা লিখবো, আপনারা আইডেন্টিফাই করবেন ক্লজ আর ফ্রেজ। এই যে আমি এখানে লিখে দিচ্ছি, আইডেন্টিফাই whether ক্লজ অর ফ্রেজ। ক্লজ নাকি ফ্রেজ? আহা, এটা বেশি উপরে চলে গেছে। হ্যাঁ, আমি লেখাটাকে একটু পিচ্ছি করে দেই। হ্যাঁ, আমরা লিখতেছি ক্লজ অর ফ্রেজ। আচ্ছা, ক্লজ অর ফ্রেজ আপনি আইডেন্টিফাই করবেন। ক্লজ হলে সি লিখবেন, ফ্রেজ হলে কি লিখবেন, দেখি মার্ক করতে পারেন কিনা। যদি আমি বলি মাই ইয়াঙ্গার ব্রাদার, আপনারা বলবেন এই এতটুকু, মাই ইয়াঙ্গার ব্রাদার, ইজ ইট আ ক্লজ অর ফ্রেজ? আপনার কাছে কি মনে হয়, এটাকে একটা ক্লজ নাকি ফ্রেজ? 2। আচ্ছা, আমি যেহেতু 1, 2 নাম্বার একবার দিয়েছি, এটাকে বি বানাই। হ্যাঁ, হি উইল হেল্প আস। এই যে আমি 2টো অংশ লিখেছি, আপনারা জাস্ট একটু কমেন্ট করবেন। অলরেডি সৌরভ কর্মকার, কৌশিক এবং ফয়েজ আহমেদ ভাই উত্তর করে ফেলছেন। নুসরাত স্যার লেট হয়ে গেল আজকে, সমস্যা নাই নুসরাত জাহান,
আপনি মাশাআল্লাহ সবসময় ক্লাসে থাকেন, থ্যাংক ইউ। তাহলে দেখেন তো, আমরা জাস্ট এটাকে আসেন একটু দেখি। আমরা আগে দেখি এখানে 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড আছে, চলে আসছে একগুচ্ছ ওয়ার্ড। দেখেন তার মানে ক্লজেও একগুচ্ছ ওয়ার্ড থাকে, ফ্রেজেও একগুচ্ছ ওয়ার্ড থাকে। এবার আমরা দেখব এই গুচ্ছটাতে মাই ইয়াঙ্গার ব্রাদার, এই গুচ্ছটাতে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে আছে কিনা। এই জায়গাটাতে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, দেখেন মাই ইয়াঙ্গার ব্রাদার, এখানে কোনো ভার্বই নাই, তার মানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নেই। যেহেতু নাই, আপনি সেহেতু এটাকে কি বলবেন, ফ্রেজ। এবার আমরা যদি এই জায়গাটাতে চলে আসি, হি উইল হেল্প আস, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 একগুচ্ছ ওয়ার্ড আছে, 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে। এই যে একটা সাবজেক্ট আছে, উইল দেখলেও আমরা ফিউচার টেন্স চিনি, উইল হেল্প দেখলেও আমরা ফিউচার টেন্স চিনতেছি, তার মানে এই ভার্বটা হলো বাবা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এই গুচ্ছটাকে বলবো যে না, এই গুচ্ছটা হলো একটা ক্লজ। ক্লজ নিয়ে আমি সামনে আপনাদের সাথে আরো ডিটেইলড আলোচনা করবো ইনশাআল্লাহ। আপাতত জাস্ট এতটুকুই মাথায় রাখেন, যদি একগুচ্ছ ওয়ার্ডের সাবজেক্ট এবং ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ, না থাকলে ফ্রেজ। এতটুকু যদি মাথায় থাকে, এখন আমরা খুব ইজিলি কমপ্লিটিং সেন্টেন্সে চলে যাব। তো আমরা কমপ্লিটিং সেন্টেন্সকে কভার করার জন্য বেশ কিছু লিঙ্কিং ওয়ার্ডস বা কনজাংশন দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করা শিখব। ওকে, আমরা কিছু লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন দিয়ে এখন সেন্টেন্সকে কমপ্লিট করা শিখব। আপনি ইনশাআল্লাহ এই ক্লাসটার পড়তে পড়তে বেশ ইন্টারেস্টিং কিছু বিষয় পাবেন। আমরা নেক্সট ক্লাসটা অনেক সময় নিয়ে করব। হ্যাঁ, এই ক্লাসে আমি আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং বিষয় দেখাই। এখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স যেটা দিয়ে দেখতেছি, বা যে লিঙ্কিং ওয়ার্ড বলেন বা কানেক্টরস অবশ্য আলাদা জিনিস, এই বিষয়টা মানে আমরা খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখব। দেখেন আমরা এখন যে ব্যবহারটা দেখব কমপ্লিটিং সেন্টেন্সের, এইটা হলো নট অনলি বাট অলসো দিয়ে। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কমেন্ট করেন তো যে কে কে নট অনলি বাট অলসোর ব্যবহার খুব ভালোভাবে পারেন। ফজলে রাব্বি বলছে স্যার আপনি ইংলিশের বস হয়েছেন কেমনে? বাবা আমি তো ইংরেজির বস হইতে পারি না, আমি প্রতিদিন শিখতেছি, বুঝতে পারছেন? প্রতিদিনই কিছু না কিছু আল্লাহ শেখাইতেছে। কেউ কোনোদিন কোনো একটা ভাষা শতভাগ কাভার করতে পারে না। হ্যাঁ, আচ্ছা আপনারা আমাকে একটু কমেন্ট করেন তো আপনাদের মধ্যে কে কে নট অনলি এবং বাট অলসোর ব্যবহার জানেন। জাস্ট লেখেন জানি, এটা লিখে দেন। যারা নট অনলি বাট অলসোর ব্যবহার জানেন বা ইউজ করতে পারেন, তারা একটু কমেন্ট করেন তো দেখি কতজন পারেন। কমেন্ট করেন কুইকলি। কুইকলি কমেন্ট করতে হবে। ফয়েজ ভাই বলতেছেন আলহামদুলিল্লাহ জানি, সৈকত ভাই বলতেছেন জানি। আচ্ছা, মাত্র 2 জন জানে নাকি? এই বন্যা দে আপনি জানেন না? অনন্যা আপনি জানেন না? স্যার পারি ইনভার্সন সহ। আচ্ছা, সৌরভ বলতেছেন ইনভার্সন সহ জানেন। আশরাফুদ্দিন ভাই বলছেন, স্যার বলতেছেন জানি। আর কেউ? আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখবেন। যারা মনে করে যে আমরা নট অনলি বাট অলসোর ব্যবহার জানি, যারা মনে করে আমরা নট অনলি বাট অলসোর ব্যবহার জানি, আমি দেখেছি যারা মনে করে জানি তাদের মধ্যে থেকেই অলমোস্ট 70 থেকে 80% মানুষ আসলে এটা ব্যবহার জানি না, করতেই পারে না। আসলে আমরা একটু মিলাই দেখি আমরা সেই দলে আছি কিনা। তার আগে আমরা এটার বাংলাটা একটু জানি না নেই। হ্যাঁ, যে এই যে নট অনলি বাট অলসো এর বাংলাটা কি, আমরা একটু এর বাংলাটা দেখে নিই। আচ্ছা, এর বাংলা হলো শুধু ড্যাশ ই নয়, ড্যাশ ও। যেমন আপনি বলতে পারেন শুধু আব্দুল আজিজই নয়, ফজলে রাব্বিও। অথবা আপনি বলতে পারেন আমি শুধু ক্রিকেটই নয়, ফুটবলও। সে শুধু আমাকে বকাই দেয়নি, মেরেছেও। ঠিক আছে, সে শুধু স্বৈরাচারের দোষকই নয়, স্বৈরাচারও। হ্যাঁ, অনন্যাও বলতেছেন জি জি স্যার। যাক মাশাআল্লাহ, সবাই জানেন দেখা যেতেছে। তাহলে আসেন আমরা এখানে একটা ইন্টারেস্টিং রুল শিখে রাখি, জেনে রাখি। ও মাথায় রাখবেন, এই রুলটা আপনাকে রাইট ফর্মস অফ ভার্বে মারাত্মক কাজে দিবে। তাহলে আপনি যেটা মাথায় রাখবেন, নট অনলি এবং বাট অলসো সবসময় একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করে, যেটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার বা প্যারালালিজম। প্যারালালিজমটা কি ভাই? যদি আপনি কখনো দেখেন যে নট অনলির পরে
ড্যাশ, সেক্ষেত্রে বাট অলসোর পরেও ড্যাশ হবে। এই আমি ড্যাশ লিখলাম, একটু পরে আমি শূন্যস্থান পূরণ করে দেব। নট অনলির পরে ড্যাশ, বাট অলসোর পরেও ড্যাশ। নট অনলির পরে ড্যাশ, বাট অলসোর পরেও ড্যাশ। নট অনলির পরে ড্যাশ, বাট অলসোর পরেও ড্যাশ। হোয়াট ডাজ দিস ড্যাশ মিন? মাথায় রাখবেন, যদি দেখেন যে নট অনলির পরে সাবজেক্ট দেয়া আছে তাহলে ড্যাম শিওর থাকেন বাট অলসোর পরেও সাবজেক্ট বসবে। যদি দেখেন নট অনলির পরে ভার্ব দেয়া আছে তাহলে অবশ্যই বাট অলসোর পরেও ভার্ব বসবে। যদি দেখেন নট অনলির পরে অবজেক্ট দেয়া, বাট অলসোর পরেও আপনাকে অবজেক্ট লিখতে হবে। যদি দেখেন নট অনলির পরে একটা অ্যাডভার্ব দেয়া তাহলে বাট অলসোর পরেও আপনাকে অ্যাডভার্ব লিখতে হবে। যদি দেখেন নট অনলির পরে প্রেপোজিশন দেয়া তাহলে আপনাকে বাট অলসোর পরেও প্রেপোজিশন দিতে হবে। যদি দেখেন নট অনলির পরে ইনফিনিটিভ দেয়া সেক্ষেত্রে বাট অলসোর পরেও আপনাকে ইনফিনিটিভ দিতে হবে। অর্থাৎ নট অনলির পরে যদি থাকে ধরে নেন 2 + v1 তাহলে দাদা বাট অলসোর পরেও হবে 2 + v1। যদি দেখেন নট অনলির পরে আছে ভার্বের সাথে একটা আইএনজি যোগ জিরান্ড, বাট অলসোর পরেও আপনাকে লিখতে হবে ভার্বের সাথে আইএনজি যোগ মানে জিরান্ড। যদি এই নিয়মটা না মানেন তাহলে কি হবে? কিচ্ছু হবে না, খালি সেন্টেন্সটা ভুল হবে, এই আর কি। হ্যাঁ, আসেন আমরা একটু দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি এই জায়গাটা, তাহলে মাথায় রেখেন কিন্তু আমরা কি বলছি বাবা, নট অনলির পরে যা, বাট অলসোর পরে তা। আমি এখন আপনাদেরকে ভেঙে ভেঙে একটা বা দুইটা বাক্য দেখাবো, এরপর আমি আপনাদেরকে দিব, আপনারা কাজ করবেন। ও আচ্ছা আচ্ছা, অনন্যা আপনি অনেক চালাক হয়ে গেছেন মাশাআল্লাহ, আগের মতো বোকা নাই। কারণ স্যার আমি তো ছোটবেলাতেই চালাক। আচ্ছা, তাহলে ধরেন আমি একটা বাক্য লিখলাম যে শুধু শুধু অনন্যাই নয়, শুধু অনন্যাই নয়, অসীনও আমাদেরকে দাওয়াত দিবে। এই কেউ আমিন না লিখে যাবেন না, ঠিক আছে? অনন্যারা মারাত্মক রান্না করে কিন্তু মাশাআল্লাহ। আচ্ছা, আমি সেই 1 বছর যাবত মিস করতেছি। এখন এই বাক্যটা আপনি কেমনে বুঝবেন যে এইটা নট অনলি বাট অলসো দিয়ে কমপ্লিট করতে হবে? আমি একবারে বেসিক থেকে দেখাই দিচ্ছি, ইহো জন্মে আর কোনোদিন এই জায়গাতে ভুল হবে না ইনশাআল্লাহ। ফয়েজ ভাই আর ফজলে রাব্বি আমিন বলে ফেলছে, তার মানে আমরা 3 জন দাওয়াত পেয়ে গেছি। হ্যাঁ, যারা আমিন বলবে সবাই সহ। তাহলে একটু দেখেন বাবা, এই যে শুধু ড্যাশ নয়, মানে শুধু অনন্যাই নয় ড্যাশ ও, এই যে হয়ে গেছে, শুধু অনন্যাই নয় অসীনও আমাদেরকে দাওয়াত দিবে। তার মানে দেখেন কতগুলা, আরে বাবা দেখছেন অনন্যা কত মানুষ আমিন লিখছে। হ্যাঁ, আচ্ছা তাহলে বাবা এই বাক্যটাকে আমি একদম ভাঙা ভাঙা দেখাই। দেখেন এটা একটা বাক্য না, এই বাক্যটাকে আমরা ভাঙবো, ভেঙে 2টা বাক্য বানাবো। তাহলে এই বাক্যটাকে একদম সিম্পল 2টো বাক্য বানাই। তাহলে আমরা কি বানাবো? 1 নাম্বার বাক্য বলতেছি যে অনন্যা আমাদেরকে দাওয়াত দিবে, আল্লাহ কবুল করুক, আমিন। এবার আমরা আরেকটা বাক্য লিখলাম যে অসীন আমাদেরকে দাওয়াত দিবে। বাবা খেয়াল করেন, আপনার কাছে মনে হচ্ছে এত সহজ বাক্য, আর স্যার বললো আমরা মানুষ ভুল করে তাই মনে হয়, ঠিক আছে? আসলে কেমনে কি আমরা একটু দেখি। দেখেন, তাহলে আমি এই বাক্য দুটোকে আগে ভেঙে দেখাই। তাহলে বাক্যটা আমরা যদি ইংরেজিতে লিখি অনন্যা আমাদেরকে দাওয়াত দিবে, তাহলে আমরা পাচ্ছি অনন্যা যদিও স্পেলিংটা ভুল লিখছেন, আপনার ভুলটা দিয়ে আমি ধরলাম। হ্যাঁ, অনন্যা এইভাবে লিখছেন কিন্তু আমি এভাবে লিখলাম, যদিও অনন্যা লিখতে গেলে আমারে এইভাবে লিখতে হতো, কিন্তু এইভাবে লিখতে হতো। আচ্ছা যাক, অবশ্য অনেকে বলে যে প্রপার নাউনের নাকি কোনো ভুল নাই। কেউ যদি আপনারে বলে প্রপার নাউনের কোনো ভুল নাই, ওরে বলবেন বেটা আয় তোরে শিখাইতেছি। যেমন ধরে নেন আমার নাম সুমন, আমার নাম কি? সুমন। এখন আপনি যদি বলেন প্রপার নাউনের কোনো ভুল নাই, তাহলে আমি এইভাবে লিখলাম, ধরে নেন XUROX। এখন আপনি কি বলবেন যে ভাই প্রপার নাউনের যেহেতু ভুল নাই তাহলে হয়ে গেছে সুমন, হয়েছে?
মানে যারা বানান লিখতে পারে না তারাই কথা বলে যে প্রপার নাউনের কোনো ভুল নাই। তুমি লিখতে পারো না এই জন্য তুমি বলতেছো প্রপার নাউনের ভুল নাই, তা কিন্তু না। হ্যাঁ, তবে কাছাকাছি একটা বিষয় থাকে, যেমন আপনি ক বোঝানোর জন্য কে দিয়ে লিখবেন নাকি সি দিয়ে লিখবেন, সেটা প্রপার নাউন হলে ওই বিষয়টা আলাদা। তাহলে আমরা বলবো অনন্যা উইল ইনভাইট আস। সিমিলারলি দেখেন অসীন আমাদেরকে দাওয়াত দিবে, তাহলে আমরা বলবো অসীন উইল ইনভাইট আস। দেখেন এই প্রথম বাক্যটা আপনার কাছে খুব সহজ লাগতেছে, একটু সামনের দিকে যাব আর বুঝবেন যে মজাটা কারে বলে আর কি, এটা খুব সহজ লাগতেছে আর কি। তাহলে আমরা প্রথমে একটু দেখবো, এইখানে প্রথমে আছে সাবজেক্ট, এরপরে উইল ইনভাইট ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। এখানে আমরা দেখতেছি অসীন হলো সাবজেক্ট, উইল ইনভাইট ভার্ব, আস হলো অবজেক্ট। আমি পুরোটা লিখে দিই। এইবার দেখেন আপনারা যখন ম্যাথমেটিক্স করছেন যে px প্লাস py, আমরা কিন্তু নর্মাল এইভাবে রাখি না, রাখলে এটাকে বলা হয় বাহুল্য দোষ। তখন আমরা কি করি, দুটো রাশির সাথে p কমন যায়, আমরা পিটাকে এইভাবে লিখি p ইন্টু এক্স প্লাস ওয়াই। এভাবে না লিখে যদি আপনি px প্লাস py রাখেন তাহলে এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল রিডান্ডেন্সি বা গাণিতিক বাহুল্য দোষ। এরকম ভাষাগত বাহুল্য দোষ যাতে না হয় সেজন্য আমরা দেখব যে কমন কোনগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কমন আছে, দেখেন উইল ইনভাইট এবং আস, এই দুটো হচ্ছে কমন। যেই দুইটা কমন আছে সেই দুটো আমরা লিখবো একবার। যেই দুইটা কমন আছে সেই দুটো আমরা লিখবো একবার, আর যেটা কমন নাই সেটা যতবার আছে ততবারই লিখতে হবে। তাহলে এখানে কমন নাই কোনটা, এই যে দেখেন অনন্যা আর অসীন। এটা কি জিনিস, সাবজেক্ট। তার মানে যেটা আনকমন, আনকমন কোনটা, সাবজেক্ট। এক্ষেত্রে নট অনলির পরে সাবজেক্ট বসবে, বাট অলসোর পরেও সাবজেক্ট বসবে। তাহলে আমরা এই বাক্যটাকে কিভাবে লিখবো, আমরা এটাকে এইভাবে লিখবো, এই দেখেন নট অনলি অনন্যা but also অসীন will invite us। এখানে একটা ইন্টারেস্টিং তথ্য বলে দিই আপনাদেরকে, যদি নট অনলি বাট অলসো দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকে সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখতে হয়। হ্যাঁ, তাহলে এবার দেখেন তো বাবা, এই যে নট অনলির পরে কি আছে, সাবজেক্ট। এই যে বাট অলসোর পরে কি আছে, এটাও সাবজেক্ট। দেখেন উইল ইনভাইট, এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে নট অনলিও নাই বাট অলসো নাই। নট অনলি বাট অলসো আছে কোথায়, সাবজেক্টের আগে। আজ কি, অবজেক্ট। এই পর্যন্ত সমস্যা নাই। আমি জানি না আপনারা কতটুকু বুঝছেন। এইবার আমি আপনাদেরকে একটা বাক্য দিচ্ছি, আপনারা এই বাক্যটাকে যত দ্রুত পারেন, হ্যাঁ, কুইকলি আনসার করার চেষ্টা করবেন। তাহলে আমাদের আগের বাক্যটা ছিল, আমরা এই যেটাকে এক নাম্বার বাক্য লিখেছিলাম, এখন আমি আপনাদেরকে 2 নাম্বার বাক্যটা দিচ্ছি। আমার খুব দুঃখ লাগে, দেখি অধিকাংশ স্টুডেন্ট এই বাক্যটা করতেই পারে না, দেখি আপনারা পারেন কিনা। হ্যাঁ, ধরেন আমরা লিখলাম, এবার কার নাম লিখবো, ধরে নেন সৈকত ভাইয়ের কথা লিখতেছি। আচ্ছা, একটা ছোট নাম লিখলাম, ধরেন আমরা লিখলাম মিম। মিম শুধু কবিতা পড়েই না লিখেও। এইটাকে যদি আপনারা নট অনলি বাট অলসো দিয়ে কনভার্ট করে কারেক্ট সেন্টেন্স লিখতে পারেন তাহলে আমি ধরে নেব আপনারা এক একজন বস হয়ে গেছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখা যাক আপনাদের মধ্যে কে কে নট অনলি বাট অলসো দিয়ে পারফেক্ট সেন্টেন্সটা লিখতে পারেন। কুইকলি আনসার করার চেষ্টা করবেন। আপনাদেরকে সময় দেওয়া হলো 2 মিনিট। আমরা 2 মিনিট সময় দিলাম, এর মধ্যে আপনারা চেষ্টা করবেন এটার কারেক্ট আনসার লেখার। কুইকলি আনসার করতে হবে প্লিজ। কুইকলি কুইকলি কুইকলি। কুইকলি আনসার করবেন, দেখি আপনাদের মধ্যে কে কে পারেন। কুইকলি, হ্যাঁ।
আপনাদের মধ্যে কার কার কারেক্ট আনসার হয় দেখা যাক। হ্যাঁ, ফুল সেন্টেন্স লিখতে হবে। এই যে মামুন কাজী ভুল লিখছেন, ফজলে রাব্বি ভুল লিখছেন। মামুন কাজী এবং ফজলে রাব্বি ইতিমধ্যে ভুল লিখে ফেলছেন। দেখি বাকিরা কি করেন। দেখছেন, আমি বললাম না যে এখানে 70% পোলাপাইন ভুল লিখে ফেলে, কমপক্ষে 70% পোলাপাইন। দেখি বাকিরা কি করেন। কুইকলি আনসার করতে হবে, কুইকলি। কুইকলি আনসার করতে হবে। আমি আশা করি ইনশাল্লাহ সবাই লিখতে পারবেন বাবা, কুইকলি। তাড়াতাড়ি। সৈকত ভাই, ফয়েজ ভাই, সৌরভ কুমার, কৌশিক, ফজলে রাব্বি, মামুন কাজী ভাই লিখছেন। বাকিরা কোথায় গেল? মেয়েরা লেখে নাই। মেয়েরা লিখতে হবে, তাড়াতাড়ি লেখেন, কুইকলি। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স যদি সুমন স্যারের দিয়ে মানে আমারে দিয়ে কমপ্লিট করান তাহলে আপনার কি কাজ হবে কন্ত বাবা? আপনারও তো কিছু লিখতে হবে নাকি? তাড়াতাড়ি। সব আমারে দিয়ে করেন না, আল্লাহর দোহাই লাগে, নিজেরাও একটু ট্রাই করেন। আমি আপনাদের বলছিলাম না যে এই জায়গাটাতে ভুল করে বেশিরভাগ। আব্দুল আজিজ ভাই ভুল লিখে ফেলছেন। আব্দুল আজিজ ভাই ভুল লিখছেন, সৈকত ভাই ভুল লিখছেন। চিন্তা করছেন? বন্যাদে বন্যাদে একটুর জন্য ভুল করে ফেলেছেন। ঠিক আছে, দেখছেন এই জায়গাটাতে ভাই সবাই এই কাজটা করে, বুঝছেন? এই জায়গাটাতে আমি বললাম না, আমি তো 70% বলছি, এখন তো দেখতেছি ভাই আপনাদের মধ্যে 90% এই ঘটনা ঘটেছেন। এই আশরাফুদ্দিন ভাই ভুল করে ফেলাইছে। এটা কোনো কথা মুরব্বী? মুরব্বী, এটা কিছু হইলো বলেন তো? আচ্ছা আসেন, এই যে ইন্টারেস্টিং ফ্যাক্টটা আমি আপনাদেরকে একটু দেখাই কোন জায়গাটাতে আমাদের ভাই বোনেরা ভুলটা করে। আচ্ছা দেখেন, এই যে আমি এটাকে ভেঙে দুটো বাক্য আগে লিখে দেই। আমি আসেন দুটো বাক্য লিখে দিয়ে দেখাই। মিম কবিতা পড়েই না লিখেও, তার মানে কি মিম দুইটা কাজ করে। এক, মিম কবিতা পড়ে। দুই, মিম কবিতা লিখে। মিম কবিতা পড়ে, মিম কবিতা লেখে। মিম কবিতা পড়ে ইংরেজি কি? এই যে মিম রিডস, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমাদের ভাই বোনেরা পাঁচটা খায় ঠিক পরের জায়গায় আইসা। হ্যাঁ, পাঁচটা কি খায় দেখেন। আপনারা যারা পোয়েট্রি লিখতেছেন, ভাই রে পোয়েট্রি মানে কাব্য, কাব্য কাব্য বোঝায়, কবিতা তো বোঝায় না। কাব্য বোঝায়, আপনাকে কবিতা লিখতে হবে। কবিতার ইংরেজি কি? আবার বললেন না যে স্যার আমার বান্ধবীর নাম কবিতা, কবিতার ইংরেজি কবিতা নিজেই। এখন যারা শুধু পয়েম লিখছেন এরা বাস খাবেন। মিম কবিতা পড়ে মানে কি? মিম আজীবন একটা কবিতা পড়ে, একাধিক পড়ে না রে বাবা, একাধিক পড়ে। তার মানে এখানে লিখতে হবে পয়েমস। ঠিক আছে, এখন একটা মানুষ সারা জীবন নির্দিষ্ট কবিতা পড়ে না, অনেক কবিতা পড়ে, তাই এখানে দা লেখার কোনো সুযোগ নাই। মিম রিডস পয়েমস। এবার আসেন মিম কবিতা লিখে। মিম কি সারা জীবন একটা কবিতা লেখে? নো, একাধিক লেখে। তাহলে এটা হবে মিম রাইটস পয়েমস। এবার আমরা দেখবো এখানে কমন গেছে কোনটা কোনটা। এই যে মিম হলো সাবজেক্ট কমন, মিম হলো সাবজেক্ট কমন, পয়েমস হচ্ছে অবজেক্ট, এটাও কমন, পয়েমস হচ্ছে অবজেক্ট, এইটাও কমন। গিট্টুটা লাগাইছে কিডা? এই যে মামুর বেটা, ভার্বটাই গিট্টুটা লাগাই ফেলাইছে বাবা। তার মানে যেইটা ওই যে একটু উল্টা পাল্টা হয়, কমন জিনিসটার আগে কখনোই নট অনলি বাট অলসো আসে না। আসে কোন জায়গায়? এবার তো বুঝতেই পারছেন। তাহলে আমরা এইভাবে লিখবো, মিম নট অনলি রিডস but also writes। অনেকে নট অনলি রিডস এরপর আবার পয়েম লিখতেছেন, কে রে বাবা? নট অনলি রিডস পয়েমস দিলে তো ভুল হয়ে যাবে। নট অনলি রিডস but also writes, এইবার আসতেছে পয়েমস। এবার আপনি জাস্ট একটু খেয়াল করেন তো, আপনি জাস্ট এবার একটু খেয়াল করেন, এই যে নট অনলির পরে কি বসছে? ভার্ব। এই বাট অলসোর পরে কি বসছে? এইটাও ভার্ব। নট অনলির পরে দেখেন ভার্বের সাথে এস যোগ হয়েছে, বাট অলসোর পরেও দেখেন ভার্বের সাথে এস যোগ হয়েছে। এই যে পয়েমস হচ্ছে অবজেক্ট, এর আগে নট অনলিও নাই বাট অলসো নাই। মিম হলো সাবজেক্ট, এর আগে নট অনলিও নাই বাট অলসো নাই। এবার কাইন্ডলি আমার একটু বলেন তো আপনারা বুঝেছেন কিনা, কুইকলি কমেন্ট করেন। আমি যেটা বলেছি আপনারা সেটা বুঝছেন কিনা, কুইকলি কমেন্ট করেন।
বন্যাতে শুধু পোয়েট্রি না লিখে পয়েন্টস লিখতেন হয়ে যেত। হ্যাঁ, জাওয়াদুল ইসলাম ভাই আপনি এটা কি কাম করছেন? আপনি তো সেম কাজ করছেন। আল্লাহ, আবার একবার ইট লিখছেন, দরকার নাই তো ভাই, দুইটা তো একই জিনিস। আচ্ছা, তাহলে দেখেন আমরা যখন নট অনলি বাট অলসো দিয়ে লিখবো তখন আমাদেরকে খেয়াল করতে হবে ওই দুটো বাক্যকে আমরা প্রয়োজনে এরকম সিম্পল বানায় নেব। সিম্পল না বানালে অনেক সময় বুঝবেন না। আপনার মনে হতে পারে যে স্যার আমি এত কাজ করবো কেন? ভাই আপনি তো জীবনে প্রথম একবার দুইবার এই কাজটা করবেন, এরপর এটা মাথায় সেট হয়ে যাবে। আপনি ছোটবেলায় বানান করে করে পড়তেন, এখন তো আর বানান করা লাগে না। ঠিক আছে? আশরাফ ভাই বলতেছেন এক্সেলেন্ট ক্লারিফিকেশন হুইচ আই হ্যাভ এভার কাম অ্যাক্রস। জাযাকাল্লাহ ভাইজান। এখন দেখেন এই টপিকগুলো এইভাবেই, আমিও বিশ্বাস করবেন আমি যখন এই জিনিসটা ওইভাবে শিখি নাই তখন আমার কাছে মনে হতো কি নট অনলি বাট অলসো এটা কোনো ব্যাপার নাকি, এ তো সবাই পারে। কিন্তু আমি যখন এই জিনিসটা খেয়াল করছি তখন বুঝছি যে ভাই নট অনলি বাট অলসো আসলে সবাই পারে এরকম না, অনেকেই পারে কিন্তু ভুল পারে। এবার আপনাদেরকে লাস্ট আমি একটা বাক্য দিচ্ছি, এটা কমপ্লিট করে দিবেন। হ্যাঁ, এটা আপনারা লিখে দিবেন। ধরেন আমি লিখলাম 3 নাম্বার বাক্য, সে নাই, বা ধরেন আমি লিখলাম, আমিও না, ধরেন আমরা লিখলাম। হ্যাঁ, আমরা শুধু ক্রিকেটই নয়, আমরা শুধু ক্রিকেটই নয়। আহারে, আমার হাতের লেখা এত সুন্দর বুঝছেন, আমি নিজেই প্রেমে পড়ে যাই। আপনাদের অনেক কষ্ট হয় বুঝি এই হাতের লেখা দেখা। হ্যাঁ, আমরা শুধু ক্রিকেটই নয়, ফুটবলও খেলি। এইবার কুইকলি আনসার করবেন। হ্যাঁ, এইবার আর বেশি সময় দিব না, অনলি 30 সেকেন্ড। অনন্যা, জাওয়াদুল ইসলাম ভাই, আব্দুল আজিজ ভাই, আশরাফ ভাই, সৈকত ভাই, বন্যা দে, ফজলে রাব্বি ভাই সহ। আচ্ছা, ফজলে রাব্বি ভাই কারেক্ট লিখছিলেন, ধন্যবাদ। সবাই আমরা চেষ্টা করবো হ্যাঁ কারেক্ট আনসার লেখার, প্লিজ একটু চেষ্টা করি, আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি জানি আপনারা পারবেন আল্লাহর রহমতে। কুইকলি চেষ্টা করতে হবে বাবা। আচ্ছা আসেন আমি একটু ভেঙে করাই দিই, তাহলে বিষয়টা কি আসতেছে আমরা এইভাবে বলতে পারি। এখন আমি ভেঙে দেখাই দিই বাবা, এইভাবে ভেঙে কখনো আসলে আমাদেরকে দেখানো হয় না, বুঝছেন? এই দেখানো হয় না বলেই আমরা পারি না রে বাবা। তাহলে দেখেন আমরা ক্রিকেট খেলি, এই যে আমরা ক্রিকেট খেলি, এরপরে আমরা ফুটবল খেলি। তাহলে আমরা ক্রিকেটও খেলি, আমরা ফুটবলও খেলি, এটা দুনিয়ার সবচেয়ে সহজ বাক্য। মাশাআল্লাহ ফয়েজ ভাই, ক্রিকেট ব্যাটার্স, এই যে ধন্যবাদ দিয়েছেন। রায়হানুল ফেরদৌস নয় এবং ফয়েজ ভাই দুজনে কারেক্ট আনসার লিখে ফেলছেন, থ্যাংক ইউ। হ্যাঁ দেখছেন, তাহলে দেখেন এই যে উই প্লে ক্রিকেট। ক্রিকেট একটা খেলার নাম, আবার ক্রিকেট শব্দের বাংলা অর্থ হচ্ছে ঝিঝি পোকা। ক্রিকেট শব্দের বাংলা অর্থ হলো ঝিঝি পোকা। হ্যাঁ, ঝিঝি পোকা। উই প্লে ফুটবল। তাহলে দেখেন বাবা, কমনের হিসাব যদি করেন এই পর্যন্ত কমন, তাহলে আনকমন কোন জায়গায়? লাস্টের পার্টে গিয়ে। তাহলে এটা আপনার আমার জন্য পারা কোনো ব্যাপারই না। তাহলে আমরা বলবো উই প্লে নট অনলি ক্রিকেট বাট অলসো ফুটবল। এবার আপনাকে রিয়েলি ইন্টারমিডিয়েটের কমপ্লিটিং সেন্টেন্স যদি দেয়, বা ক্লাস 9-10-এও কিন্তু অনেক সময় কমপ্লিটিং সেন্টেন্স থাকে, তাই না? 9-10-এ আছে না? আছে তো, আমি যতটুকু জানি। হ্যাঁ, এখন এই কমপ্লিটিং সেন্টেন্সটা আপনি কিভাবে কি করবেন? ধরে নেন এবার আপনাকে একটা দেয়া হলো, এবার আমি আপনাকে দিচ্ছি ইয়োর টার্ন, আপনার পালা। ধরুন আমাদেরকে একটা বাক্য দেওয়া থাকলো এরকম, অথবা the dishonest person, অসৎ লোকটা। এইবার আপনাকে নট অনলি দিয়ে বললো বাক্যটা কমপ্লিট করো। এবার আপনারা করে দেন তো বাবা। এই তো আব্দুল আজিজ ভাই, চমৎকার হয়েছে। বন্যা দে, থ্যাংক ইউ। জাওয়াদুল ইসলাম ভাই, থ্যাংক ইউ। আরিফ ভাই ধন্যবাদ। রহিমা খাতুন, জি স্যার, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এটা এই দেখেন আপনাকে যদি এই বাক্যটা বলে যে কমপ্লিট করো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাইতেছি বাবা? আমরা দেখতে পাচ্ছি দ্য ডিসঅনেস্ট পারসন, এটা হলো সাবজেক্ট। এবার আপনাকে বললো যে নট অনলি বাট অলসো দিয়ে বাক্যটা কমপ্লিট করে দাও। তাহলে আপনি কি করতে পারেন? এটা একটু কমেন্ট করেন তো দেখি।
যারা যারা বুঝে ফেলছেন এটাকে আপনারা সেন্টেন্স কমপ্লিট করেন, দেখি পারেন কিনা। আমার দৃঢ় বিশ্বাস একজনেরও এবার আর মিস হবে না ইনশাল্লাহ, একজনেরও ভুল হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ একজনেরও ভুল যাবে না। কুইকলি, এত সময় নিলে হবে না তো বাবা, কুইকলি আনসার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট, এই যে নট অনলি, যেহেতু সাবজেক্ট হয়ে গেছে তার মানে নট অনলির পরে আমার অবশ্যই একটা ভার্ব নিতে হবে। হ্যাঁ, বাট অলসোর পরে আমাকে একটা ভার্ব নিতে হবে। তাহলে আমি বললাম যে অসৎ লোকটা নট অনলি বিট্রেইড, অসৎ লোকটা শুধু বিট্রেই করে নাই, বিট্রে মানে বেইমানি করা, বার অলসো, এই যে নট অনলির পরে ভার্ব লিখে ফেলছি, তাহলে আমার এখানে কি লিখতে হবে, বার অলসো, শুধু বেইমানিই করে নাই। আচ্ছা আচ্ছা, দেখছেন যে স্বরূপ কুমার লিখছে, সুন্দর হয়েছে। রহিমা খাতুন, উই প্লে, রহিমা খাতুন এটা কেন বাবা? রহিমা খাতুন মনে হয় একটু আগে মানে পিছায় রয়েছে আর কি লাইফের দিক থেকে, যেন উনি আগের প্রশ্নের উত্তর দিলেন আর কি। তাহলে দেখেন, দ্য ডিজায়ারেস্ট পারসন নট অনলি বিট্রেইড but also killed। তাহলে এই যে দেখেন, নট অনলির পরে বিট্রেইড, ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, but also এর পরেও আমরা এই যে লিখলাম বিডু। তাহলে এই অসৎ লোকটা শুধুমাত্র বেইমানি করে নাই, হত্যাও করেছে his friends, তার বন্ধুদেরকে। তার মানে দেখতে পাচ্ছেন এই যে নট অনলির পরে যা, নট অনলির পরে কি ভাই, ভি2, তাহলে বাট অলসোর পরে কি, এখানেও ভি2, এরপরে চলে আসছে দেখেন অবজেক্ট। তার মানে আমরা খুব ইজিলি এইভাবে নট অনলি বাট অলসো দেখা সেন্টেন্স কমপ্লিট করতে পারি, এভাবে ইজিলি কমপ্লিট করতে পারবেন। এখন ঝামেলাটা হচ্ছে গিয়ে আমরা মানে যখন শিখি তখন প্র্যাকটিস না করার কারণে এই জায়গাগুলোতে বিপদে পড়ে যাই। এইবার নট অনলির বাট অলসোর মতো আরেকটা অংশ দেখাচ্ছি, এইটা হলো আইদার অর, দুইজনের মধ্যে যে কোনো একজনকে বোঝাতে গেলে আইদার অর ব্যবহার করা হয়। এর বাংলা হলো হয় ড্যাশ অথবা ড্যাশ, এটাই হলো গিয়ে ভাই আইদার অর। দুইজনের মধ্যে যে কোনো একজন কোনো একটা কাজ করবে, অথবা অথবা দুইজনের মধ্যে যে কোনো একজন কোনো একটা কাজ করবে, অথবা একজন ব্যক্তি দুইটা কাজের মধ্যে যে কোনো একটা করবে, এরকম টাইপের আর কি বোঝালে আমরা আইদার অর ব্যবহার করি। এইখানেও সেম আগের মতো স্ট্রাকচার। যদি আপনি দেখেন যে আইদারের পরে সাবজেক্ট আছে, তাহলে আপনাকে অরের পরে সাবজেক্ট লিখতে হবে। যদি আপনি দেখেন যে আইদারের পরে ভার্ব আছে, তাহলে আপনাকে অরের পরেও ভার্ব লিখতে হবে। যদি দেখেন আইদারের পরে অবজেক্ট আছে, তাহলে আপনাকে এখানে অরের পরেও অবজেক্ট লিখতে হবে। সেম ঘটনা, আইদারের পরে যদি পান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি 2 + v1, তাহলে অরের পরেও আপনাকে লিখতে হবে 2 + v1। দ্যাট ইজ নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর, এই তিনটা এক্সপ্রেশন সিমিলার রুল ফলো করে। ওকে বাবা, এই তিনটা এক্সপ্রেশনই সিমিলার রুল ফলো করে। তাহলে আসেন আমরা জাস্ট এটাকে নিয়ে একটা উদাহরণে চলে যাই, এটাকে নিয়ে আমরা একটা এক্সাম্পলে যাই। যেমন ধরেন একটা বাক্য থাকলে এরকম, এখানে আরেকটা তথ্য মাথায় রাখেন, আমি যেখানে নোট লিখে দিচ্ছি, নোট, সেটা হচ্ছে সাদা কালার দিয়ে লিখে দিই, নট অনলি ডট ডট বাট অলসো, এরপরে আইদার ডট ডট অর ডট ডট, হ্যাঁ, তারপর নট অনলির পর বাট অলসোর পর, আইদারের পর অরের পর, নাইদার ডট ডট নর। আবার অনেক সময় ডট ডট অর ডট ডট, যেমন রানা অর রোনা, সুমি অর মিম, এরকম আর কি। হ্যাঁ, দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে
যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটি লিখতে হয়। তাহলে আইদার অর, নাইদার নর, ওয়েদার অর অথবা শুধু অর দ্বারা যদি আপনি একাধিক সাবজেক্টকে যুক্ত থাকতে দেখেন, এক্ষেত্রে আপনার কাজ হবে সব সময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব লেখা। এইটাকে অনেকে আছে দ্বিতীয় সাবজেক্ট না বলে বলে যে ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা লিখতে হবে। তাহলে ধরেন আমি একটা বাক্য লিখে দিচ্ছি যে হয় তুমি অথবা আমি, তাকে আচ্ছা ধরে নেন এখানে তুমি না দিয়ে আমি অন্য একটা নাম দিই, কেন দিলাম এটা বুঝতে পারবেন। হয় রূপা অথবা আমি তাকে ডেকেছি। ধরে নেন একটা মানুষ আসছে, এসে বলতেছে কি এই ধরেন আমাদের বাসায় একটা মানুষ আসছে, তো আমিও বাসায় আছি, রূপাও বাসায় আছে। ধরেন আমার আম্মু এসে জিজ্ঞেস করলে ওই লোকটাকে কে ডাকছে, আমি ভুলে গেছি, মনে করতে পারতেছি না। তখন আমি আমার আম্মুরে বললাম যে মা হয় আমি অথবা রূপা, অথবা আমি, দুজনের মধ্যে কেউ একজন ডাকছি, কে ডাকছি আমাদের ঠিক এখন মনে পড়তেছে না। তাহলে দেখেন এই বাক্যটাকে আমি যদি প্রথমে ভাঙা নেই, তাহলে ভাঙলে কিন্তু আমি দুইটা বাক্য পাই। প্রথম বাক্যটা হচ্ছে রূপা তাকে ডেকেছে, আরেকটা হলো আমি তাকে ডেকেছি। রূপা তাকে ডেকেছে, আমি তাকে ডেকেছি। তাহলে এবার একটু দেখেন রূপা তাকে ডেকেছে, আমি ইংরেজি কি লিখবো? আমি ডেফিনেটলি লিখবো যে রূপার পরে অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাজ কল্ড হিম। আমি তাকে ডেকেছি, তাহলে কি হবে? আই হ্যাভ কল্ড হিম। এখন দেখেন আমরা কিন্তু এখানে দুটো অংশ পেলাম, মানে দুইটা সেন্টেন্স পেলাম। এখানে রূপা সাবজেক্ট, এখানে আমি সাবজেক্ট। এইখানে হ্যাজ কল্ড ভার্ব, এখানে হ্যাভ কল্ড ভার্ব। এই জায়গাটাতে দেখেন হিম হলো আমাদের অবজেক্ট, এইখানেও হিম হলো আমাদের অবজেক্ট। এখানে দেখেন তো কমন আছে কোনটা? অনেকে বলবে যে ভাই এই জায়গাতে কমন আছে শুধু হিম, কিন্তু আসলে শুধু হিম কমন নাই। এইখানে যে হ্যাজ কল্ড এইটাও কমন, এইখানে যে হ্যাভ কল্ড এটাও কমন। আর আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন যে ভাই হ্যাভ আর হ্যাজ তো আলাদা, কমন হলো কেমনে? ভাই দুইটাই তো কমন, এটাও প্রেজেন্ট পারফেক্ট, এটাও প্রেজেন্ট পারফেক্ট। এখন রূপার জন্য হ্যাজ বসছে, ডেফিনেটলি আয়ের জন্য তার হ্যাজ বসবে না, আয়ের জন্য কি বসবে? হ্যাভ বসবে। এখন এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি আনকমন যেই জিনিসটা, মানে যেটাকে আমরা আইদার এবং অরের পরে নিয়ে নিব, সেটা হচ্ছে সাবজেক্টটা আনকমন। তাহলে আমাকে লিখতে হবে, খেয়াল করেন আমি আরেকটু মোটা করে দিই এটাকে, তাহলে আমাকে লিখতে হবে এই যে এইভাবে, আইদার রূপা অর আই। এখন বলেন তো এই যে আইদার রূপা অর আই আছে, তাহলে আমি আয়ের পরে হ্যাজ লিখবো নাকি হ্যাভ লিখবো? ওই যে বাবা নিয়মটা কি, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব লিখতে হয়। তাহলে আইদার রূপা অর আই হ্যাভ কল্ড হিম। এই হলো গিয়ে আমাদের দেখেন বাক্য হয়ে গেছে। ওকে, এই যে দেখেন আমাদের বাক্য কিন্তু আমরা পেয়ে গেছি। তো এইভাবে আমরা খুব সহজে সেন্টেন্স কমপ্লিট করতে পারি। আমি আজকে আপনাদেরকে খুব বেশি দেখালাম না, আমি জাস্ট আপনাদের সাথে আজকে দুটো রুল নিয়ে আলোচনা করলাম আর কি। একটা হলো আইদার অর, আর একটা হলো নট অনলি বাট অলসো। এই নট অনলি বাট অলসো রুল যা, আইদার অরের রুলটাও মূলত কিন্তু তাই। হ্যাঁ, আমি আজকে আর খুব বেশি আপনাদেরকে প্যারা দিচ্ছি না বাবা। এই তো ফয়েজ ভাই লিখে ফেলছেন। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে একটা লং টাইম ক্লাস করে এই বিষয়টা নিয়ে যতটুকু পারি আমরা শেষ করব। আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সটা দুটো ক্লাসে করার চেষ্টা করব, সম্ভবত দুটো ক্লাসে খুব টাফ হয়ে যাবে। 3টা ক্লাসে আমরা এটা সমাধান করব, মানে আমরা দেখব, প্লাস আমরা এটার প্র্যাকটিস সেকশনে যখন যাব তখন আমাদের জন্য আরো বেশি সুবিধা হবে। এই তো মাশাআল্লাহ আমাদের আব্দুল আজিজ ভাই লিখছেন আইদার রূপা অর আই ওয়াজ কল্ড। আল্লাহু আকবার, ওয়াজ কল্ড লেখা যাবে না ভাই,
প্রয়োজনে ওই যে প্রয়োজনে আপনি যেই কাজটা করতে পারতেন, হ্যাঁ, প্রয়োজনে আপনি যেই কাজটা করতে পারতেন সেটা হচ্ছে আপনি ওই রূপা তাকে ডেকেছে, রূপা কল্ড হিম, আমি তাকে ডেকেছি, আই কল্ড হিম লিখতে পারেন। অর্থাৎ অর্থাৎ দেখেন এটাকে এভাবে বলা হয় যে আমেরিকান ইংলিশে হ্যাঁ পাস্ট ইনডিফিনিট এর স্থানে, ও মাই গড কি লিখলাম এটা, আমেরিকান ইংলিশে প্রেজেন্ট পারফেক্টের স্থানে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্থানে বা জায়গায় পাস্ট ইনডিফিনিট হচ্ছে কেন জায়গায় পাস্ট ইনডিফিনিট লেখা হয় বা লেখা যায়। ওকে, তাহলে আপনি চাইলে এটাকে আমেরিকান স্টাইলে লিখলে হ্যাজ এবং হ্যাভ বাদ দিতে পারতেন। জুয়েল ভাই বলছেন কেমন আছেন? ভাই জুয়েল ভাই আপনি আসলেন আর আমরা এখন চলে যাইতেছি আর কি, ঠিক আছে। সো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা আলোচনা আর কি, আমরা খুব বেশি আলোচনা করলাম না, অনলি 45 মিনিটের মতো আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামীকাল আমি আপনাদের সাথে একটা ক্লাস নিতে যাচ্ছি। আমি আজকে তো 29, কালকে 30, 31 তারিখে মানে পুরো এলাকায় ভাই এত বেশি আতশবাজি হয় বুঝছেন, 31 তারিখে আপনাদের সাথে ক্লাসটা নিতে পারবো না। তাই আমি চাচ্ছি যে এই ক্লাসটা আমি আগামীকাল নিয়ে নেব। হ্যাঁ, আগামীকাল আপনাদের সাথে এই ক্লাসটা নিয়ে নেব ইনশাআল্লাহ। তো বাবা ঠিক আছে, আগামীকাল আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্সগুলো খুব মনোযোগ সহকারে দেখেন, এখানে অনেক কিছু হ্যাঁ ভুলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে চেয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন প্রেজেন্ট পারফেক্টকে আপনি আমেরিকান স্টাইলে পাস্ট ইনডিফিনিটে লিখতে পারবেন। যেমন আই হ্যাভ ইটেন না বলে বলতে পারবেন আই এইট। হ্যাঁ, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট, আমরা অনেকে অ্যাড বলি। তো ঠিক আছে, আজকে ইনশাল্লাহ এতটুকুই থাকলো। আগামীকালকে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। কেউ কোনো কিছু না বুঝলে বা কোনো হেল্প লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়েন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আপনাদেরকে দেয়া আছে, আরেকবার মনে করায় দেই, 01917211236। ওকে, আল্লাহ হাফেজ।